স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছতে কাজ করছে সরকার। একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে, যে ঐক্যের মধ্য দিয়ে সকলেই দেশের উন্নয়নে কাজ করবে। 13 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেল স্বাধীনতার পদক। আজ 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। আন্তর্জাতিক স্বীকৃতি ও বিশেষ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার দাবি। পুনরুজ্জীবিত করে সংগঠনগুলোর বিচার করে। জাতির সূর্য সন্তানদের স্মরণে রাতে 1 মিনিটের অন্ধকারে সারা দেশ। রাজধানীতে আবারও সড়কে প্রাণ ছুঁল একজনের স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। এবং 1 এপ্রিল থেকে 6 মে কোচিং সেন্টার বন্ধ। এইচএসসিতে প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। আরও ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না বলেই বাধ্য হয়ে আমরা এই 1 তারিখ থেকে 6 তারিখ সকল ধরনের কোচিং সেন্টার আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি সাবরিন শাকামিম। শুরুতেই অগ্নিঝরা মার্চের খবর। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে জোর প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। জানান, জাতির জনকের দেখানো পদ্ধতি অনুসরণ করলে স্বাধীনতা পরবর্তী সময়ে জনগণের ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারতেন না। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। জাতির মুক্তি সংগ্রামে গৌরবোজ্জ্বল অবদানের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষা, সংস্কৃতি সহ জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে 1977 সাল থেকে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার, যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। অন্যান্যবারের ধারাবাহিকতায় এবারও 13 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেয়া হলো এ সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবছর মরণোত্তর পদক পান শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী। একই বিভাগে মরণোত্তর পুরস্কার পেয়েছেন শহীদ এটিএম জাফর আলম, আব্দুল খালেক, অধ্যাপক মোহাম্মদ খালেদ এবং ব্যারিস্টার শওকত আলী খান। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মিসবাহুন নাহার ভূষিত হন এ পদকে। মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসাবিদ্যায় 2019 সালে স্বাধীনতা পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন্নাহার ফাতেমা বেগম। আর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ পুরস্কৃত হন সমাজসেবা ক্যাটাগরিতে। সাহিত্য বিভাগে পদক দেওয়া হয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। এছাড়া সংস্কৃতিতে মুর্তজা বশির, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ডাক্তার হাসিনা খান এবং প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে দেওয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক। পরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে স্বাবলম্বী করার জন্য বাকশাল গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। অন্যান্য যে রাজনৈতিক দলগুলি যারা কখনো নির্বাচনে হয়তো জয়ী হতে পারে না, তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে, যে ঐক্যের মধ্য দিয়ে সকলেই দেশের উন্নয়নে কাজ করবে এবং সেখানে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই, অর্থাৎ প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকেই এক জায়গায় নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে অর্থনৈতিক উন্নয়নের পক্ষে তিনি কাজ করবার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। শেখ হাসিনার বিশ্লেষণে রাজনীতির ইতিহাসে দেশ পরিচালনার দায়িত্বে আসা সব সরকারই স্বার্থ আদায় করেছে, আওয়ামী লীগই কাজ করেছে জনস্বার্থে। জানান, স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের 1 দশকের প্রচেষ্টার ফলে এখন আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা এই অর্থ বছরে
8 ভাগ অর্জন করতে যাচ্ছে। দেশের এগিয়ে যাওয়া আর কেউ থমকে দিতে পারবে না বলে দৃঢ়তা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পেতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। যে সমস্ত আন্তর্জাতিক শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল আমাদের স্বাধীনতা যাতে আমরা অর্জন করতে না পারি, তার জন্য চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত কিন্তু থেমে যায়নি। শেখ হাসিনা বলেন, সততা ছিল বলেই ষড়যন্ত্র মোকাবেলা করে এখন বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে বাংলাদেশ। তাগিদ দেন দেশের অগ্রযাত্রায় অবদান রাখা ব্যক্তিদের খুঁজে বের করে স্বীকৃতি দানের। 7 জন নির্বাচিত। তুহিন, RTV, ঢাকা। এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। দিবসটি উদযাপনে তাই স্মৃতিসৌধের সব প্রস্তুতি শেষ হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার আর রং তুলির আঁচড় লেগেছে চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায়। সবুজ চত্বর ঢেকেছে বাহারি ফুলের চাদরে। স্মৃতির মিনার, গণসমাধি, কৃত্রিম হ্রদ, হেলিপ্যাড ও অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থাপনায় লেগেছে সৌন্দর্যের ছাপ। দিবসটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শহীদ বেদিতে ফুল দিয়ে বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদানের জন্য সুসজ্জিত একটি দল নিজেদের প্রস্তুতি শেষ করেছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন কাজ এবং লেক সংস্কার কাজ সম্পূর্ণ করেছি। জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে নিয়মিত পুলিশ ফোর্সের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য সাদা পোশাকের পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। আজ ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে গণহত্যা করে। এক রাতেই হত্যা করে প্রায় ৫০,০০০ বাঙালিকে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন, এখন প্রয়োজন দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশেষ ট্রাইব্যুনাল করে গণহত্যার বিচার শুরু করা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালি জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত। এ রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইটের নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। রচিত হয় বাংলার ইতিহাসের বর্বরোচিত গণহত্যার। ২৫ মার্চ রাত 11:30টায় ক্যান্টনমেন্ট থেকে জিপ ট্রাক বোঝাই করে নরঘাতক পাক সেনারা আধুনিক সমরাস্ত্র নিয়ে ছড়িয়ে পড়ে ঢাকা শহরে। সেনা অভিযানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার হন। প্রথম আক্রমণ হয় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে। আক্রমণের মুখে বাঙালি পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। শহীদের রক্তে রঞ্জিত হয় রাজারবাগ। ঘুমন্ত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। মধ্যরাতে ঢাকা পরিণত হয় লাশের শহরে। পিলখানা, এপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেতের বিভিন্ন এলাকায় নির্বিচারে তারা বাঙালি নিধন করে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কার্যকর ভূমিকা দরকার। আমাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে। এই ব্যাপারে কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। 2 বছর ধরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো দেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেননি যে আমাদের গণহত্যাটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। সেসব দেশের পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করতে হবে, কিন্তু স্বীকৃতিটা দরকার এই জন্যে যে গণহত্যাকে অস্বীকার করবার একটা তো প্রবণতা বা উদ্যোগ পাকিস্তানিদের প্রথম থেকে আমরা দেখছি। গণহত্যার বিচার করতে না পারলে ইতিহাসের দায় মুক্তি হবে না। যে পাকিস্তানি গণহত্যাকারী এখন তাদের বিচারটা, এদের তো শাস্তিটা তো অবশ্যই এদের পেতে হবে। আমরা সরকারকে বারবার বলছি যে এখন খুব জরুরি ভিত্তিতে দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে পুনরুজ্জীবিত করে সংগঠনগুলোর বিচার করে। সংগঠন মানে হচ্ছে জামাত ইসলামী, রাজাকার, আলবদর তো আছে, এবং পাকিস্তানি হাইকমান্ড, এবং পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে, সারা পৃথিবীকে বুঝিয়ে দিতে হবে পাকিস্তান কি ভয়াবহ এবং কি ব্যাপক পরিকল্পিত একটা গণহত্যা ৭১-এ বাংলাদেশে করেছিল। আতিকা রহমান, RTV, ঢাকা।
এদিকে কাল রাত স্মরণে আজ রাত 9টায় বন্ধ করে দেয়া হবে সব আলো। ব্ল্যাক আউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করবে 1971-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে 25 মার্চ রাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কাল রাত। সেই রাতটিকে স্মরণে সারা দেশে রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত ঢাকা সহ ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। এই বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাধীনতার অর্জনগুলো ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার প্রতিবাদে সংহতি সভায় এই মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল হোসেন বলেন, ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধান সম্মত না। মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে। এ সময় হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বেশি আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করি এবং এটা সবাই পরীক্ষা করে দেখতে পারে যে এখানে আমরা সকল ধর্মের মানুষ সহাবস্থান করি। এটা নিয়ে আমরা গর্ববোধ করি। ধনী গরিব সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমতে আছি যে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না এবং সবাইকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে সমান অধিকারী হিসাবে চিহ্নিত করেছি। এবার অন্যান্য প্রসঙ্গ। ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শেষ হলেও সড়কে বিশৃঙ্খলার অবসান ঘটেনি। প্রতিযোগিতা করে যত্রতত্র গাড়ি থামানো, যাত্রী ওঠানো নামানোর সঙ্গে পথচারীদের নিয়ম না মানার প্রবণতাও আছে আগের মতোই। অবস্থার আমূল পরিবর্তনের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি প্রয়োজন সচেতনতামূলক নানা কার্যক্রম, বলছেন বিশেষজ্ঞরা। এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনে বাস চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বাস ও চালককে আটক করেছে পুলিশ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাস্তার বিশৃঙ্খলা কোনোভাবেই থামানো যাচ্ছে না। রাজপথে গাড়ি নিয়ে চালক, গন্তব্যে যেতে যাত্রী পথচারী যে যার মতো নিয়ম ভেঙে ছুটছেন। অনিয়মের ভেতর দিয়ে ছুটলেও কারোই মাথা ব্যথা নেই। দুর্ঘটনার সঙ্গে যেন নগরবাসীর বসবাস। বাঙালির যে তাদের যে নিজস্ব কালচার আছে এবং যে সচেতনতা আছে সেটা আমাদের অভাবের কারণেই মূলত এটা হচ্ছে। সর্বব্যাপী এমন অনিয়ম সত্ত্বেও এগুলো বন্ধে থেমে থাকার সুযোগ নেই, বললেন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বুয়েটের এই বিশেষজ্ঞ। অনেক কমিটি হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক দোষারোপের রাজনীতি বলবো না, দোষারোপের সংস্কৃতি হয়েছে, কিন্তু এখন আর এইসবের ঊর্ধ্বে উঠে এখন আমাদেরকে আসলে দৃশ্যমান কিছু অগ্রগতি বা কাজ কিন্তু দেখাতে হবে। এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় বাসের চাকায় পিষে নিহত হয়েছেন নুরুল ইসলাম শান্ত নামে মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা বাস ও চালককে আটক করতে পারলেও হেলপার পালিয়েছে। তালতলাটা রিক্সা মেরেছে, রিক্সা মারার পরে এখানে আসছে, আসার পরে জায়গাটাতে যাইতে পারবো তো ও টান মারছে আর মোটরসাইকেল কাইতেই পড়ছে। প্রথম হাত পড়ছে, হাত পড়ার পরে ওই আবারও টান মারছে। যদি ব্রেক করতো তাহলে আর পড়তো না। ব্রেক না করার কারণে আর ওই বুকের উপরে চাকা গেছে। এখন আমরা গিয়ে দেখি একটা লোক মানে অ্যাক্সিডেন্টের বাইক, উনি রাস্তার উপরে পড়ে আছে, লোকজন ওইখানে অনেক ভিড় করছে। আর একটা তেঁতুলিয়া পরিবহনের একটা গাড়ি ছিল, ওর ড্রাইভারকে আটক করছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে চট্টগ্রামে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। নগরীর বহদ্দারহাট এলাকায় 2 নম্বর রুটের সিটি বাস থেকে পড়ে সাকিব নামে বাসের একজন হেলপার মারা গেছেন। সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গভীর রাতে নগরীর পতেঙ্গা সড়কে জেরিন নামে এক নারীর মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ঝর্ণা নামে 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে শহরের দক্ষিণ তেমোহনীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা সদর উপজেলার টুমচর ইউনিয়নের মোহাম্মদ স্বপনের মেয়ে। এদিকে ভোলায় 71 টিভি সাংবাদিক কামরুল ও লক্ষণ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচন কাভার শেষে মোটরসাইকেল যোগে ফেরার পথে ভোলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম ও ফটো সাংবাদিক লক্ষণ চন্দ্র দাস গুরুতর আহত হয়েছেন। অবস্থার অবনতি দেখা দিলে গুরুতর অবস্থায় সোমবার সকালে কামরুলকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তুরাগ নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের 22তম দিনে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে 4 তলা একটি, 2টি 3 তলা, কয়েকটি 2 তলা ভবন, অসংখ্য একতলা পাকা আধা পাকা বাড়ি, ট্যাঙ্ক সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। সকাল থেকে উচ্ছেদের কাজে 2টি এক্সাভেটর সহ বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা নিয়োজিত ছিল। এদিকে নদী পাড়ের সীমানা পিলারগুলো বারবার সরিয়ে ফেলা হয় বলে জানালেন বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন। সোমবার দুপুরে তুরাগ তীরে উচ্ছেদ চালানোর সময় কথা বলেন তিনি। রাতের বেলায় পিলার হাটে, তো সেটা আমরা অনেকেই এটা সাক্ষী দিয়েছে, আমরা হাতে নাতেও ধরেছি। রাত্রে এসে আমরা কয়েকবার যে আমাদের সীমানা পিলার স্থানান্তর করছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা আমাদের সাথে আছেন। তারা কিন্তু যে এই এলাকার যে বেড়িবাঁধটা আছে, মিরপুর যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের যে অংশটা তারা অ্যাকোয়ার্ড করেছিলেন, সেই অ্যাকোয়ার্ড ল্যান্ডও এখানে কিন্তু মানে অবৈধ স্থাপনা রয়েছে, যেটা একেবারে নদীর সাথে অ্যাডজাসেন্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকালে সচিবালয়ে এই পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও তদারক কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এসব তথ্য জানান। আগামী 1 এপ্রিল শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 11ই মে। এরপর 12ই মে থেকে 21শে মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 13,51,309 জন। এর মধ্যে 8টি সাধারণ শিক্ষা বোর্ডে 11,38,550 জন। তাদের হয়তো সাময়িক অসুবিধা হবে, আমরা সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন, কিন্তু আপাতত এই বছর অন্তত আমরা ভিন্নতর কোনো আরও ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না বলেই বাধ্য হয়ে আমরা এই 1 তারিখ থেকে 6 তারিখ সকল ধরনের কোচিং সেন্টার আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, এমনটাই বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে আরও ভালো হতো। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে, এভাবে চলতে থাকলে একদিন রাজনীতি থেকেও পালাতে হবে। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া আত্মহননের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। একটি গণমুখী দল নির্বাচনে অংশ না নিলে টিকে থাকতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণমুখী দল হিসেবে টিকে থাকবে নাকি গণবিচ্ছিন্ন দল হয়ে থাকবে। বিএনপিকে তারা গণমুখী দল হিসেবে টিকিয়ে রাখবে নাকি বিএনপি অতীতে বিভিন্ন দল যারা একসময় গণমুখী দল ছিল, পরে জনগণের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে তারা নাম সর্বস্ব দলে রূপান্তরিত হয়েছিল, বিএনপি কি সেই পথে হাঁটবে নাকি বিএনপি গণমুখী দল হিসাবে টিকে থাকবে, সেটি বিএনপিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক মানে উন্নত করার পাশাপাশি এর যথাযোগ্য মর্যাদা দিতে নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানালেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী সেনবাগের নবীপুর ইউনিয়নের নবীপুর হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এর আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম উপজেলার বীজবাগ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রোহানুদ্দিন চৌধুরী লিটন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও ইউনিয়ন যুবলীগ নেতা শেখ জহির কোচির কবর জিয়ারত করেন এবং নিহতের পরিবারের সাথে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার 9 আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন মোজাম্মেল হক ওরফে মোফা, সিকান্দার আলী, আব্দুল করিম, ইসমাইল হোসেন, আকরাম প্রধান ও হাফিজার রহমান। এছাড়াও পলাতক আছেন শরীফুদ্দিন ওরফে শরফুদ্দিন খান, শামসুল ইসলাম খান এবং আব্দুল মান্নান। সোমবার রাজধানীর ধানবন্ডস্থ তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 3টি ভলিউমে 181 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মোহাম্মদ হান্নান খান। আসামিদের বিরুদ্ধে ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ সহ মোট 4টি অভিযোগে তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
2018 সালে 30 জানুয়ারি শুরু করে 25 মার্চ এ মামলা তদন্ত কাজ শেষ হয়। তদন্তে মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। নয় জন আসামির বিরুদ্ধে আমরা প্রতিবেদন দাখিল করছি। তাদের বিরুদ্ধে আমাদের তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। 9 জনের মধ্যে 6 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আর এখানে অপরাধ, নৃশংস অপরাধ আছে এর মধ্যে, শুধু মৃত্যু নয়, আটক আছে, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, হত্যা এবং রেপ ভিক্টিমও আছে এবং ধর্ষণটা ভালোভাবে প্রমাণিত হয়েছে বলে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। শিশু নির্যাতন বন্ধে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে বলে জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। কমিশন কার্যালয়ে জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানালেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মৃত্যুঞ্জয় কুণ্ড। বিকেলে মৌলভীবাজার মডেল থানায় তিনি বাদী হয়ে উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক এবং সুপারভাইজার শেবুলকে হত্যা মামলার আসামি করে মামলা দায়ের করেন। এদের মধ্যে সুপারভাইজার শেবুল পলাতক আছে। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রদের সঙ্গে আলোচনা করেই তিনি এ মামলা দায়ের করেছেন। গত 23 মার্চ বিকেলে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় চলন্ত বাসে কথা কাটাকাটির জেরে হেলপারের ধাক্কায় বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনানের মৃত্যু হয়। মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের বাদামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে স্বজনদের দাবি, লিমনকে বাসা থেকে ডেকে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ জানায় এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হলেও এখনও তার পরিচয় জানা যায়। এবছর বর্ষায় নড়িয়াকে নদী ভাঙন থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজ দক্ষতার সাথে করা হচ্ছে। তারপরও সকলের সহযোগিতা করতে হবে, তবেই বসতবাড়ি, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজটি সহজ হবে। সকালে শরীয়তপুরের মূলফতগঞ্জ এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী AKM ওয়াহেদউদ্দিন ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বরে প্রাচীন সভ্যতা নিদর্শন উদ্ধারে চলছে খনন। এরই মধ্যে পাওয়া গেছে অসাধারণ বৌদ্ধ মন্দির, স্তূপা, 1000 বছর আগের রাস্তা, পানি নিষ্কাশনের নালা। সম্পূর্ণ কাজ শেষ হলে এটি একটি আর্কিওলজিক্যাল পার্ক হবে বলে জানালেন প্রত্নতত্ত্ববিদরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমুলের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। অনুমান করা হচ্ছে ভারতের সাঁচির মতো একটি বড় আকারের স্তূপা আবিষ্কার হতে চলেছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির নাটেশ্বরে। গবেষণা কাজে ঐতিহ্য অন্বেষণের গবেষক ও জাহাঙ্গীরনগর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এবং চীনের হুনান প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক বস্তু ইনস্টিটিউটের অংশগ্রহণে প্রায় 6 একর জায়গা জুড়ে চলছে খনন। এই নিদর্শন থেকে বুঝতে পারতেছি আমরা বৌদ্ধরাই এখানে বসবাস করতে। ভবিষ্যতে যদি এটা পর্যটক কেন্দ্র হয়, আমার থানা এলাকা উন্নয়ন হবে এবং রাষ্ট্রীয় উন্নয়ন হবে। বৌদ্ধ মন্দির, অষ্টকোণ আকৃতি স্তূপা, 4টি অন্য স্তূপা, হলঘর, ইট নির্মিত রাস্তা, কক্ষ, দেয়াল, মেঝে, ইট নির্মিত নালা, প্রবেশদ্বার সহ একের পর এক আবিষ্কার হচ্ছে বহু বছরের পুরাতন নিদর্শন। যে ঐতিহ্যটা বাইরেছে আমাদের নাটেশ্বরে, আমরা জিনিসটা কল্পনা করতে পারি নিজেদের ভিতরে এত কিছু আছে। এটা অনেক সুন্দর জিনিস, এটা আমাদের জানার সৌভাগ্য হয়েছে, আমরা দেখে গেলাম, এই জন্য আমরা গর্বিত। পুরো খনন কাজ শেষ করতে প্রায় 5 বছর লেগে যাবে বলে জানালেন এই
গবেষক। এই কাজটা 10 একর জায়গা, পুরো ঢিবিটা, 6 একরটা এখনো ব্যারেল আছে। এবারে খননে যেটা আবিষ্কার হচ্ছে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, আরও খনন চলবে। খনন শেষে হয়তো আমরা এটা ডিক্লেয়ার করতে পারবো যে এটা কি, কোন বাহু, কোন স্থাপত্যের অংশ। তবে কাজটি শেষ করা হলে নাটেশ্বর হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ বৌদ্ধ স্থাপনা বা পুরাকীর্তির স্থান। রয়েছে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হয়ে ওঠার সম্ভাবনাও, বলছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। এবার মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে রাজধানীর IDEB মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও CEO শফিকুল আলম সহ অন্যান্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন। শেষ করছি সন্ধ্যা সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। 13 বিশিষ্ট ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পদক। আজ 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। আন্তর্জাতিক স্বীকৃত বিশেষ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার দাবি। জাতির সূর্য সন্তানদের স্মরণে রাতে 1 মিনিটের অন্ধকার সারা দেশে। রাজধানীতে আবারও সড়কে প্রাণ ছড়ল একজনের। স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। এবং 1 এপ্রিল থেকে 6 মে কোচিং সেন্টার বন্ধ। HECতে প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে এই সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।